হোটেল গুলবাগের সামনে এসে একটা গাড়ি থামল। গাড়ি থেকে নেমে এলো দুটি যুবক। শরীরে তাদের মূল্যবান কোট প্যান্ট টাই। প্রথম যুবকের চোখে কালো চশমা। যুবকদ্বয় হোটেলের মধ্যে প্রবেশ করতেই একজন বয় এগিয়ে এলো। প্রথম যুবক একটা কার্ড হাতে দিয়ে বলল, মিস পারভিনকে দাও। কার্ড হাতে বয় চলে গেল। যুবকদ্বয় নিচু স্বরে কিছু আলাপ করতে লাগলো। বয়ের বিলম্ব দেখে প্রথম যুবক একটা সিগারেটে অগ্নিসংযোগ করল। সিগারেট থেকে ধোঁয়া নির্গত করতে করতে হোটেল কক্ষের চারদিকে সুতীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো সে। এমন সময় পারভিন এসে দাঁড়ালো তাদের সামনে। প্রথম যুবককে দেখতে পেয়ে আনন্দে দীপ্ত হয়ে উঠল তার দুটো চোখ। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হ্যালো, আপনি আসুন আমার সঙ্গে। যুবকদ্বয় অন্য কেউ নয়, প্রথমজন দস্যু বনহুর, তার প্রধান অনুচর রহমান। বনহুর আর রহমান অনুসরণ করল পারভিনকে। হোটেল কক্ষ হলেও এটা পারভিনের নিজস্ব কক্ষ। সুন্দরভাবে সাজানো এ কক্ষে প্রবেশ করে বনহুর বলল, মিস পারভিন, অসময়ে আপনাকে বিরক্ত করলাম। মোটেই আমি বিরক্ত হইনি, আপনারা বসুন। বনহুর চোখের চশমাটা খুলে টেবিলে রাখল, তারপর আসন গ্রহণ করল। রহমান যদিও কোনোদিন প্রভুর সামনে আসন গ্রহণ করেনি, আজ তার ইঙ্গিতে আসন গ্রহণ করল। পারভিনের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। সেদিনের পর পারভিন মুহূর্তের জন্য ভুলতে পারেনি প্লেনের সেই যুবকটিকে। তারপর ছবিতে যখন তাকেই সে দেখল, তখন আরও মুগ্ধ হলো। শয়নে স্বপনে জাগরণে সব সময় ওই মুখখানা ভাসছিল তার মানসপটে। এইক্ষণে তার কামনার জনকে পেয়ে কি যে আনন্দ হলো! পারভিন যেন আত্মহারা হয়ে পড়ল। পারভিন আসন গ্রহণ করল। বনহুর রহমানকে লক্ষ্য করে বলল, বন্ধু, তোমার সঙ্গে এর পরিচয় নেই। ইনি গুলবাগ হোটেলের মালিক মহব্বত আলীর কন্যা মিস পারভিন, আর এ আমার বন্ধু রহমান। পারভিন হেসে বলল, আপনার পরিচয় আজও কিন্তু আপনি বলেননি। আপনি কি কুন্তিবাই ছবির নায়ক চরিত্রে অভিনয় করেছেন? হ্যাঁ, আপনার অনুমান সত্যি। আমি মুকসুদ চৌধুরী। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আপনার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। খুশি হলাম শুনে। আপনি নিশ্চয়ই ছবিটা দেখেছেন মিস্টার চৌধুরী? না, সে সুযোগ এখনো আমার হয়নি। সে কি? হ্যাঁ মিস পারভিন, শুটিং শেষ করেই আমাকে বিদায় নিতে হয়েছিল। বনহুর, রহমান আর পারভিন যখন হোটেল কক্ষে বসে আলাপ করছিল, তখন হোটেলে একটা হট্টগোল শোনা গেল। অল্পক্ষণ পর একটা বয় ব্যস্তভাবে কক্ষে প্রবেশ করে পারভিনকে লক্ষ্য করে বলল, আপা, আপকা লকেট মিল গয়া। পারভিন অস্ফুট কণ্ঠে উচ্চারণ করল, লকেট পাওয়া গেছে? পর মুহূর্তে পারভিন বলল, আপনারা কয়েক মিনিটের জন্য বসুন, আমি এক্ষুনি আসছি। আপকো লকেট মিল গয়া কথাটা শুনে চমকে উঠেছিল বনহুর। পারভিনের কথাই বলল, আচ্ছা আসুন। বেরিয়ে গেল পারভিন। বনহুর রহমানের কানে মুখ নিয়ে বলল, রহমান, আর একটা বিভ্রাট হলো। বিভ্রাট? হ্যাঁ, পারভিনের লকেট আমিই নিয়েছিলাম, কিন্তু সেদিন পথে একটা বৃদ্ধ ভিখারিকে দিয়েছিলাম ওটা। ভুল করেই ওটা আমি দিয়েছিলাম, কারণ আমার পকেটে তখন ওই লকেট ছাড়া আর কিছু ছিল না। ঠিক সেই মুহূর্তে হোটেল থেকে ভেসে এলো এক বৃদ্ধের ব্যথাকাতর কণ্ঠস্বর, मैं नहीं जानता कौन आदमी मेरे हाथ में वो चीज दी गया। সঙ্গে সঙ্গে শোনা গেল কর্কশ কণ্ঠে, শালা বদমাশ বুড়ো, তুম লকেট বেচনে গিয়া, আর লকেট তুম চোরাই নাহি। বুড়োকে আঘাতের শব্দ ভেসে এলো সেই সঙ্গে। বনহুর উঠে দাঁড়ালো। রহমান উঠে গিয়ে উঁকি দিয়ে ফিরে এলো। সর্দার, কয়েকজন পুলিশ একটা বৃদ্ধকে প্রহার করছে। বনহুর পা বাড়ালো দরজার দিকে। রহমান বলল, সর্দার, ঠিক হবে না আপনার যাওয়া, বরং বৃদ্ধকে মুক্তির উপায় করতে হবে। ঠিক সেই মুহূর্তে পদশব্দ শোনা যায়।
বনহুর আর রহমান আসন গ্রহণ করে। বনহুর সিগারেট কেসটা বের করে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকে, নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে। পারভিন কক্ষে প্রবেশ করে আনন্দ ভরা গলায় বলে ওঠে, মিস্টার চৌধুরী, আমার লকেট ফিরে পেয়েছি, এই দেখুন। বনহুরের সামনে মেলে ধরে পারভিন তার লকেটখানা। বনহুর ভ্রু কুঞ্চিত করে বলেন, এই লকেটখানায় বুঝি প্লেনের মধ্যে আপনি হারিয়ে ফেলেছিলেন মিস পারভিন? হ্যাঁ, সত্যি আমার লকেটখানা কি করে যে বুড়োটা পেয়েছিল সেই জানে, নিশ্চয়ই সে চুরি করেছিল ওটা। বনহুর বলে, বুড়োটা কি সেদিন প্লেনে ছিল? ছিল না, কিন্তু একটু চিন্তা করে বলে উঠল পারভিন, হয়তো লোকটা আদতে বুড়ো মানুষ নয়, কোনো চোর। তখনও বাইরে থেকে বুড়োর আর্তনাদ শোনা যাচ্ছে, मैं नहीं जानता বাবুজি, मैं नहीं जानता। পুলিশের কণ্ঠস্বর, हाजत में भरने से तुम ठीक होगा, नहीं तो साच बात बोलो। পুলিশের হান্টারের আঘাত গিয়ে পড়ল বৃদ্ধের কোঁকড়ানো পিঠে। অমনি হাও মাও করে কেঁদে উঠল বৃদ্ধ, খোদা তু দেখ মেরা কিয়া কসুর। একটা হাসির শব্দ শোনা গেল, অট্ট হাসির শব্দ। গোটা হোটেলটা যেন প্রকম্পিত হয়ে উঠল। হাসি বন্ধ করে লোকটা বলল, तुम्हारी जान निकला लेंगे, मेरा नाम मोहब्बत अली, बूढ़े तुम मेरा परवीन का लॉकेट लिया? नहीं नहीं, हम नहीं। বনহুর তার নিচের ঠোঁট কামড়াতে লাগলো। পারভিন বনহুরের মনোভাব বুঝতে পেরে উৎকণ্ঠিত হলো। বলল, রহমান, আজ আমাদের আর এক জায়গায় যাওয়ার কথা ছিল যে? বনহুর আনমনাভাবে উঠে দাঁড়ালো। মিস পারভিন, চলি, গুড বাই। পারভিন কিছু বলার আগেই বেরিয়ে গেল বনহুর আর রহমান। বনহুর ড্রাইভ আসনে বসে গাড়িতে স্টার্ট দিল। রহমান বলল, সর্দার, মোহাম্মদ আলীকে চিনেছেন? হ্যাঁ, রহমান, কিন্তু তার আগে চিন্তা বৃদ্ধ ভিখারিকে বাঁচিয়ে নেওয়া। কি করে ওকে বাঁচানো যায়? আমিও সে কথাই ভাবছি। দেখো রহমান, এই বৃদ্ধের এই ভোগের জন্য আমিই দায়ী। আপনি তো ওর অমঙ্গল চিন্তা করে ওটা দেননি। কিন্তু বেচারি। কথা শেষ না করে বনহুর হোটেল ছেড়ে কিছুটা দূরে একটা গলির মধ্যে গাড়ি রাখলো, প্রতীক্ষা করতে লাগলো। অল্পক্ষণ পর দুজন পুলিশ আর দুজন লোক, বোধহয় একজন কোনো স্বর্ণকার, দ্বিতীয়জন হোটেলের কোনো ব্যক্তি, সঙ্গে সেই বৃদ্ধ ভিখারির হাতে হাতকড়া, কোমরে দড়ি। পুলিশদ্বয় হিড়হিড় করে টেনে নিয়ে চলেছে বৃদ্ধ ভিখারিটিকে। যখনই গলির পাশ কেটে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বনহুর ঝাঁপিয়ে পড়ল পুলিশদের ওপর। রহমানও প্রচণ্ডভাবে আক্রমণ করল। এক এক মুষ্টিঘাতে এক একজনকে ধরাশায়ী করল বনহুর ও রহমান। পুলিশ রাইফেল তুলে ধরবার মতো অবসরও পেল না। বনহুর আর রহমান বৃদ্ধ ভিখারিকে মুক্ত করে নিয়ে গাড়িতে উঠে বসল এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হলো গাড়ি নিয়ে। পুলিশ ও লোক দুজন শরীরের ধুলো ঝেড়ে ছুটল, কেউ পুলিশ অফিসে, কেউ হোটেল গুলবাগে। বেটা তুম কন? বৃদ্ধ কুঁকড়ে যাওয়া শরীর নিয়ে সোজা হয়ে বসল, চোখে মুখে তার কৃতজ্ঞতার ছাপ। বনহুর বৃদ্ধের সামনে দাঁড়িয়েছিল। রহমান বৃদ্ধের হাত এবং কোমরের বন্ধন মুক্ত করে দিয়ে বলল, তুম ডাকু বনহুরকে সামনে। কিয়া? বৃদ্ধের চোখে মুখে একটা বিস্ময় ভাব ফুটে উঠল। আনন্দ বিচলিত গলায় বলল বৃদ্ধ, ডাকু বনহুর, मुझे खलास किया? हैं, अब उसी को पास रहोगे, तुम्हारा खाना पीना कोई तकलीफ नहीं होगी। बापूजी सच? हाँ सच। এবার বৃদ্ধ
রহমানের মুখের দিকে তাকিয়ে বলল, খোদা তেরি ভালা করে। রহমান বলল, এবার বাবা হাম নেহি, ডাকু বনহুর, तुम्हारा सामने खड़ा वही आदमी तुम। आंगुल दिए वृद्ध बनहुर के देखाई। बनहुर गभीर कंठे बोले उठे, हाँ बाबा, मुझे तुम माफ कर दो। लॉकेट तुम्हें माय दिया था। तुम मुझे लॉकेट दिया था? हाँ, हम भूल किया, तुम मुझे माफ कर दो बाबा। खुदा तुझे माफ किया बेटे। সেদিনের পর থেকে বৃদ্ধ ভিখারি বনহুরের আস্তানায় স্থান লাভ করল। বনহুর জানে এরপর বৃদ্ধকে শহরের পথে দেখলে কোনো পুলিশ তাকে ক্ষমা করবে না। নিরপরাধ ভিখারি কেন কষ্ট পাবে, তার চেয়ে তার আস্তানায় থাকাই শ্রেয়। বৃদ্ধ ভিখারি হলেও দরবেশ ধরনের লোক ছিল। বনহুরের দয়ায় আর তাকে ভিক্ষার জন্য চিন্তা করতে হয় না। এখানে খায় দায়, গজল গান গায় আর খোদার ইবাদত করে। বৃদ্ধকে ভালোই লাগে বনহুরের। মাঝে মাঝে বৃদ্ধের পাশে গিয়ে বসে বনহুর, নানা রকম ধর্ম আলোচনা করে সে। বৃদ্ধ যখন গজল গায় তখন বনহুর তন্ময় হয়ে শোনে। মন প্রাণ ভরে ওঠে অনাবিল এক আনন্দে। একদিন বৃদ্ধ নির্জন স্থানে বসে গজল গাইছিল। জ্যোৎস্না রাত, অদূরে নির্ঝরিণী ঝর্ণাধারা ছলছল শব্দে বয়ে চলেছে। আপন মনে গজল গাইছিল বৃদ্ধ, দু চোখ বন্ধ। অদূরে একটা পাথরাসনে বসে দস্যু বনহুর অন্য একটা পাথরে ঠেস দিয়ে সেও দু চোখ বন্ধ করেছিল। জোছনার আলোকে বনহুরকে দেবকুমারের মতোই সুন্দর লাগছিল। শরীরে তার শুভ্র পোশাক। বনানী ঢাকা পাথরাসনে পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার আলো খেলা করছিল। খানিকটা জ্যোৎস্নার আলো এসে পড়েছিল বনহুরের চোখে মুখে। তন্ময় হয়েছিল বনহুর বৃদ্ধের গজল শুনে। এমন সময় অদূরে একটি নারী মূর্তি এগিয়ে আসে। পাশে একটি লোক, গাছের ছায়ায় আধো অন্ধকারে অতি লঘু পদক্ষেপে এগোচ্ছিল তারা। পুরুষ লোকটি এবার বলল, বৌরানী, আপনি অপেক্ষা করুন, আমি বাবাজিকে আস্তানায় নিয়ে যাই, তারপর আপনি। নারী মূর্তি অন্য কেউ নয়, দস্যু বনহুরের পত্নী মনিরা। পুরুষ ব্যক্তিটি রহমান। রহমানকে মনিরা বলল, যাও সিপাহী, আমি এখানে অপেক্ষা করছি। এখানে আপনি একা একা থাকবেন বৌরানী? কোনো জীব? ভয় নেই সিপাহী, হতভাগীকে কেউ খাবে না, তুমি যাও। মনিরা দাঁড়িয়ে পড়ল। রহমান চলে গেল সামনের দিকে। বৃদ্ধের গজল প্রায় শেষ হয়ে এসেছিল। রহমান বনহুরের পাশে এসে দাঁড়ালো। বৃদ্ধের গজল শেষ হলে বলল, সর্দার। বনহুর যেমন বসেছিল তেমনই বসে রইল। বলল, বসো রহমান। আজকাল মাঝে মাঝে বনহুর রহমানকে নিয়ে এই নির্জন ঝর্ণার ধারে এসে বসত। কাজেই আজও তাকে বসতে বলল। রহমান অন্যদিন হলে বসে পড়ত নিচের কোনো পাথর খণ্ডে। আজ বসল না। বলল, বাবাজির শরীর আজ ভালো নয়, ওকে আস্তানায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা যাও। রহমান একবার বৃদ্ধের পাশে এসে বলল, বাবাজি আভি তুম চলো, রাত বহুত হুয়ে। আচ্ছা চলো বাপু। বৃদ্ধ উঠে দাঁড়ালো। রহমান বৃদ্ধের হাত ধরে নিয়ে চলল বনপথ ধরে। বনহুর আবার পাথর খণ্ডে ঠেস দিয়ে ভালো হয়ে বসল। বনানী ঢাকা ঝর্ণার ধারে ফুরফুরে মিষ্টি হাওয়ায় আজ তার বড় ভালো লাগছে। আজ সে কোথাও যায়নি। অবশ্য রহমানের বিশেষ অনুরোধেই সে রয়ে গেছে। আগামীকাল মহব্বত আলীর হোটেলে আবার সে পদার্পণ করবে। কাল কি করতে হবে রহমানের সঙ্গে, এ নিয়েই আলোচনা হবে এখানে। রহমান বৃদ্ধকে আস্তানায় পৌঁছে দিয়ে ফিরে আসবে, সেজন্য বনহুর অপেক্ষা করছে এখানে।
কোমল একটা হাতের স্পর্শ অনুভব করল বনহুর নিজের মাথার চুলে। সে চোখ মেলে তাকিয়ে চমকে উঠল। কে তুমি? ঘোমটায় মনিরা মুখটা অর্ধেক ঢেকে রেখেছিল। বনহুরের কণ্ঠস্বরে বুকটা ধক ধক করে উঠল। একটু সরে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। বনহুর উঠে দাঁড়ালো বিদ্যুৎ গতিতে। গভীর কঠিন কণ্ঠে বলল, কে? এক ঝটকায় মনিরার মাথার ঘোমটা সরিয়ে দিল বনহুর। সঙ্গে সঙ্গে জ্যোৎস্নার একখণ্ড আলো এসে পড়ল মনিরার মুখে। বনহুর বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল, তুমি? মনিরা দুহাতে জড়িয়ে ধরল বনহুরের পা দুখানা। ওগো, তুমি আমায় মাফ করে দাও, মাফ করে দাও। পাথরের মূর্তির মতো নিশ্চুপ দাঁড়িয়ে রইল বনহুর। কোনো কথা বলল না, মুখমণ্ডল কঠিন, দৃষ্টি অন্যদিকে ফেরানো। মনিরার অশ্রুতে সিক্ত হয়ে উঠল বনহুরের পা দুখানা। তবু নীরব বনহুর। সেদিন মনিরার উপেক্ষা বনহুরের হৃদয়ে শেলবিদ্ধ করেছিল। জীবনে সে বুঝি এত বড় আঘাত আর কোনো দিন পায়নি। মনিরার হাতের মধ্যে থেকে পা দুখানা সরিয়ে নিয়ে সরে দাঁড়ালো বনহুর। কঠিন কণ্ঠে বলল, রহমান তোমাকে পথ দেখিয়ে এনেছে বুঝি? এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। না না, ওর কোনো দোষ নেই। আমি এসেছি। আমাকে তুমি মাফ করো। যে ভুল আমি করেছি সেদিন, তার জন্য অহরহ আমি জ্বলে মরছি। আমাকে তুমি মাফ করো। আর কোনোদিন বিরক্ত করব না তোমাকে মনিরা। এ তুমি কি বলছো? মনিরা অশ্রুসিক্ত নয়নে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে হাত রগড়ে আবার বলল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না। আমাকে তুমি হত্যা করো। বনহুর রাগত কণ্ঠে বলল, তুমি তো বেশ ছিলে, বরং আমার উপস্থিতি তোমাকে বিরক্ত করে তুলেছিল। উহ, আজও তুমি মনে রেখেছ সব কথা? তুমি বিশ্বাস করো? ওগুলো আমার মনের কথা নয়, তুমি বিশ্বাস করো। মনিরা বনহুরের হাত দুখানা মুঠোয় চেপে ধরল। বনহুর তখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, মুখমণ্ডল গম্ভীর কঠিন। মনিরার অশ্রু যে তাকে বিচলিত করেনি তা নয়, এর চেয়ে আরও কত কঠিন কথা মনিরা বনহুরকে বলেছে কতদিন। কিন্তু সেদিনের কথাগুলো বনহুরের মনে তীরফলকের মতোই বিদ্ধ হয়ে আছে যেন। মনিরা স্বামীর বুকে মাথা ঠুকতে লাগলো। তুমি বিশ্বাস করো, ও আমার মনের কথা নয়, ও আমার মনের কথা নয়। বনহুর তখনও স্থির দাঁড়িয়ে আছে। মনিরার বিলাপ ধ্বনি ওর কানে পৌঁছচ্ছে কি না কে জানে। হঠাৎ মনিরা ছুটে চলল ঝর্ণার দিকে। যাবার সময় বলল, বেশ, ক্ষমা না করতে পারো, এ জীবন আমি বিসর্জন দেব, তবু ফিরে যাব না। মনিরা ছুটে গিয়ে ঝর্ণার পাশে দাঁড়ালো। বনহুর আর নিজেকে সংযত রাখতে পারল না। উচ্চ কণ্ঠে বলল, মনিরা শোনো। অভিমানে মনিরার বুক ভরে উঠেছে। এ মুহূর্তে সে নিজ জীবন বিসর্জন করতে কিছুমাত্র কুণ্ঠিত হবে না। ঝাঁপিয়ে পড়বে মনিরা, কিন্তু তা পারল না। বনহুরের কণ্ঠস্বর তার কানে যেন মধু বর্ষণ করল। থমকে দাঁড়িয়ে ফিরে তাকালো। বনহুর ততক্ষণে মনিরার পাশে এসে দাঁড়িয়েছে। মনিরা। মনিরা এবার লুটিয়ে পড়ল স্বামীর বুকে। বনহুর ভুলে যায় যত অভিমান। নুরি আর রহমান যখন বনপথ ধরে এগিয়ে আসছে, তখন বনহুর আর মনিরা উঠে দাঁড়িয়েছে। বনহুর বলল, চলো মনিরা, তোমাকে পৌঁছে দিয়ে আসি। মনিরা আর বনহুর এগুলো। অদূরে একটা গাছের সঙ্গে বাঁধা ছিল তাজ। বনহুর মনিরাকে তাজের পিঠে উঠিয়ে দিয়ে নিজেও বসল। মনিরা স্বামীর বুকে নিবিড়ভাবে ঠেস দিয়ে বসল। আমার যেতে ইচ্ছে করছে না, এই তো আমার বেহেস্ত। বনহুর মনিরার মুখের দিকে তাকিয়ে হাসল। তারপর তাজের লাগাম টেনে ধরল। ধমকে দাঁড়ালো নুরি। তাজের খুরের শব্দ তার অতি পরিচিত। নুরি বলল, রহমান, তাজের পদশব্দ না? রহমান মনে মনে হাজার শুকরিয়া করে বলল,
সর্দার বুঝি শহরে গেল? শহরে? হ্যাঁ, কাজ আছে সেখানে। কই, তুমি তো গেলে না? সর্দারের গোপন কাজ কি না? তুমি জানো রহমান কোথায় গেল সে? না নুরি, আমি জানি না। ওই চৌধুরী বাড়ি গেল না তো? রহমান সে কথার কোনো জবাব না দিয়ে বলল, নুরি, অনেকদিন বলেছি, আজও বলছি, মিছামিছি সর্দারের পথ চেয়ে কোনো ফল হবে না। নুরি মুখ গম্ভীর করে ফেলল, বলল, রহমান, আমি যে তারই কাঙাল। কিন্তু সে যদি তোমাকে কোনো দিন, চিরদিন আমি তার পথ চেয়ে থাকব। জীবনটা এভাবে নষ্ট করে দেবে নুরি? না না, আমার জীবন নষ্ট হবার নয়। আমার হুর, সেই তো আমার সব। কিন্তু না, কোনো কিন্তু নয় রহমান। হুর আমার, আমি তার, আমি তার। আনমনা হয়ে যায় নুরি। রহমান অলক্ষ্যে রুমাল দিয়ে নিজের চোখ মুছে নেয়। রহমান বলে, চলো নুরি, চলো। নুরি নিজের কক্ষে প্রবেশ করে শয্যা গ্রহণ করে, কিন্তু মন তার চলে গেছে দূরে, বহু দূরে, সুদূর অতীতে। বনহুরের সঙ্গে ছোটবেলার স্মৃতিগুলো হাতড়ে চলে একটির পর একটি করে। ছোটবেলায় দুজনে বনে বনে লুকোচুরি খেলা, তীর ধনুক নিয়ে শিকার করা, নদীতে দুজনে মিলে সাঁতার কাটা। নুরি পাথরখণ্ডে বসে বাঁশি বাজাত, বনহুর চুপি চুপি পেছন থেকে এসে চোখ দুটো টিপে ধরত ওর। দুজনে হাসত খিলখিল করে। কতদিন বন থেকে ফুল তুলে নিয়ে গুঁজে দিয়েছে বনহুর নুরির খোপায়। এসব কি ভুলবার? শুধু আজ নয়, যেদিন নুরির চোখে ঘুম আসত না বা কোনো চিন্তার বেড়াজাল তাকে জড়িয়ে ধরত, সেদিন নুরির মনের পর্দায় ভেসে উঠত ছোটবেলায় তার আর বনহুরের স্মৃতিগুলো। জানো, আর একজন আছে এই কক্ষে, বলল মনিরা। বনহুর তাকালো কক্ষের দিকে, কোথাও কাউকে না দেখে বলল, মশারির নিচে তো? হ্যাঁ, বলো তো কে? তোমার নূর। কি করে জানলে তুমি? রহমান সব বলেছে। এসো, নূরকে দেখো। মনিরা বনহুরের ডান হাত ধরে নিয়ে আসে খাটের পাশে। মশারি উঁচু করে বলে, চিনতে পারছো? নূর পাশ ফিরে এদিকে মুখ করে শুয়েছিল, হাত ছোট গেঞ্জি গায়ে, ডান হাতখানা স্পষ্ট দেখা যাচ্ছে, হাতের বাজুতে সেই চিহ্ন। বৈদ্যুতিক আলোতে স্পষ্ট দেখল বনহুর নূরকে, সঙ্গে সঙ্গে চমকে উঠল। এ শিশুকেই একদিন সে কাপালিক সন্ন্যাসীর কবল থেকে রক্ষা করে নুরির কোলে অর্পণ করেছিল। যদিও কয়েক বছরের ব্যবধান ঘটেছে, তবু বনহুর চিনতে পারে নূরকে। বনহুরের চোখের সামনে ভেসে ওঠে অতীতের কয়েকটা ছবি। নুরি শিশুকে কোলে করে খুশিতে আত্মহারা, বলে, হুর, জানো আমি এর নাম রেখেছি মণি। চমকে উঠেছিল বনহুর, কারণ তার মা তাকে ওই নাম ধরে ডাকত। বড্ড অপয়া নাম ওটা, বলেছিল বনহুর। নুরি খোকনের গালে মুখে চুমো দিয়ে ভরে দিয়েছিল। তারপর আর একদিন নুরি খোকনটিকে কোলে করে প্রবেশ করেছিল তার ঘরে। বনহুরকে লক্ষ্য করে বলেছিল, দেখো দেখো হুর, তোমার ডান হাতের মতো আমার মনির হাতেও একটা চিহ্ন। আজ বনহুরের চোখের সামনে সবগুলো দৃশ্য একের পর এক ফুটে উঠতে লাগলো। নুরির মণি, মনিরার নূর। আশ্চর্য। মনিরা বলল, কি ভাবছ? কি ভাবছ? নূরকে তুমি কোথায় পেলে মনিরা? শুনবে শুনবে তুমি সে কাহিনী? হ্যাঁ বলো, শুনবো। বসো। পাশাপাশি বসলো মনিরা আর বনহুর। মনিরা কিভাবে নূরকে পেয়েছে সব কথা খুলে বলল বনহুরের কাছে। অবাক হয়ে সব শুনল বনহুর। এবার স্পষ্ট বুঝতে পারল, এ শিশুই সেই মণি যার জন্য নুরি দিন রাত অশ্রু বিসর্জন করেছে। মনিরা যখন সব বলছিল, তখন বনহুর চিন্তা করেছিল, কথা দিয়েছে সে তার মণিকে এনে দেবে।
বনহুরের মনে নতুন এক অভিসন্ধি উঁকি দিয়ে যায়। মনিরা বনহুরের জামার বোতাম লাগিয়ে দিতে দিতে বলে, নূরকে আদর করলে না তো? আনমনা হয়ে পড়েছিল বনহুর। বলল, ও ঘুমোচ্ছে, ঘুমোতে দাও। মনিরা বলল, সত্যি আমার নূর তোমারই প্রতিচ্ছবি, ওকে নিয়েই আমি বেঁচে আছি। বনহুরের কানের কাছে ভেসে ওঠে নুরির করুণ কণ্ঠস্বর, মনি যে আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচব না। বনহুর যখন চিন্তা করছিল নুরির কথা, তখন মনিরা হেসে বলল, একটা কথা বলবো, তোমায় রাখবে? রাখবো, বলো। সত্যি রাখবে? হুঁ। মতিমহল হলে ভালো একটা সিনেমা হচ্ছে, আমাকে নিয়ে যাবে সঙ্গে? চমকে উঠল বনহুর। সে জানে মতিমহল হলে এখন কুন্তিবাই ছবি চলছে। যদিও সে ছবিটা এখনো দেখেনি, কিন্তু শুনেছে এবং পথে স্থানে স্থানে পোস্টার নজরে পড়েছে। আরও শুনেছে বনহুর, পুলিশ মহলে ভীষণভাবে আলোড়ন শুরু হয়ে গেছে। কুন্তিবাই ছবির হিরোকে তারা চিনতে পেরেছে এবং এ নিয়ে পুলিশ মহল বেশ উদ্বিগ্ন রয়েছে। কথাটা জনগণের কানে এখনো পৌঁছেনি। দস্যু বনহুরকে তারা কোনোদিন চোখেও দেখেনি, কাজেই তারা কোনো রকম দ্বিধা না করে ছবির হিরোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। মনিরার কথায় বনহুর গম্ভীর হয়ে পড়ল। বলল, মনিরা, এ ছবি নাই বা দেখলে? অভিমান ভরা কণ্ঠে মনিরা বলে, কেন, এ ছবি দেখতে তোমার আপত্তি কিসে? না, আপত্তি ঠিক নয়, তবে শুনেছি এ ছবি নেহাত মন্দ। মানে আমার দেখার অনুপযোগী, এই তো। কিন্তু তুমি যতই বলো, ছবিটা আমি দেখব, তুমি নিয়ে যাবে না আমাকে? এতই যদি শখ, তাহলে আমার সঙ্গে না গিয়ে আর কারো সঙ্গে যাও। উহু, তোমার সঙ্গে কোনোদিন ছবি দেখিনি। আমাকে তুমি বিপদে ফেলতে চাও? তোমার বিপদ সে তো আমার মাথায় বজ্রাঘাত। তবে কেন জেদ করছো মনিরা? বড় শখ, এ ছবি তোমাকে সঙ্গে করে দেখব। বেশ, গম্ভীর কণ্ঠে বলল বনহুর। মনিরা খুশি হলো। সত্যি তো, কথা দিলে? দিলাম। এরপর বিদায় চাইল বনহুর মনিরার কাছ থেকে। আজ মনিরা খুশি মনে বিদায় দিল বনহুরকে। নূরের গায়ের ওপর হাত রেখে ঘুমিয়ে আছে মনিরা। আজ মনিরার মুখে নেই কোনো বিষাদের কালো ছায়া। উজ্জ্বল দীপ্ত মুখে ঘুমিয়ে আছে সে। স্বামীর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে হয়তো। এমন সময় পেছনের জানালা দিয়ে কক্ষে প্রবেশ করল বনহুর। অতি সন্তর্পণে সে এগিয়ে গেল মনিরা আর নূরের বিছানার পাশে। আজ শরীরে বনহুরের দস্যু ড্রেস, চমকালো পোশাকে দেহ আচ্ছাদিত, মাথায় কালো পাগড়ি, মুখে গালপট্টি বাঁধা, পায়ের জুতোও জমকালো পালিশ করা। বনহুর মনিরার শিওরে এসে দাঁড়ালো। প্যান্টের পকেট থেকে বের করলো একটা রুমাল। রুমালখানা ধীরে ধীরে মনিরার নাকের কাছে ধরল, তারপর নূরের নাকে। এবার রুমালখানা পকেটে রেখে নূরের দেহের ওপর থেকে মনিরার হাতখানা আলগোছে সরিয়ে ফেলল বনহুর। তারপর দ্রুত নূরকে তুলে নিল কোলে। মনিরার দেহের চাদরখানা সরে গিয়েছিল একপাশে। বনহুর বাম বাহুতে নূরকে বুকের সঙ্গে এঁটে ধরে ডান হাত দিয়ে মনিরার গায়ে চাদরখানা টেনে দিল। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে। চৌধুরী বাড়ির অদূরে অন্ধকারে অপেক্ষা করছিল তাজ। বনহুর নূরকে তাজের পাশে এসে দাঁড়ালো। কৌশলে উঠে বসল তাজের পিঠে। সঙ্গে সঙ্গে তাজ ছুটতে শুরু করল। সূচিভেদ্য অন্ধকার ভেদ করে বনহুর নূরকে নিয়ে এগিয়ে চলেছে। শহর ছেড়ে গ্রামের পথ ধরে এগুচ্ছে বনহুর, তারপর বনাঞ্চল। আস্তানায় পৌঁছতে প্রায় ভোর হয়ে এলো বনহুরের। নুরি তখনও ঘুম থেকে ওঠেনি। বনহুর প্রবেশ করল নুরির কক্ষে। ধীরে ধীরে নূরকে শুইয়ে দিল নুরির পাশে। জেগে উঠল নুরি। চোখ মেলে তাকিয়ে বিস্মিত হলো। তুমি?
সঙ্গে সঙ্গে পাশে নজর পড়তেই আশ্চর্য কণ্ঠে বলল, এটাকে? বনহুর হেসে বলল, তোমার মণি। মণি? হ্যাঁ। নুরি উঠে বসে ভালো করে লক্ষ্য করল। তার মণি যখন হারিয়ে গিয়েছিল তখন ছিল সে ছোট্ট এক রত্তি, 1 পা 2 পা করে কেবল হাঁটত, আর আজ বেশ বড় সড়ো হয়ে গিয়েছে। নুরি তাড়াতাড়ি এদিক ওদিক করে দেখতে লাগল। ডান হাতের বাজুতে নজর পড়তেই নিঃসন্দেহ হলো সে। ঘুমন্ত নূরকে তুলে নিয়ে বুকে চেপে ধরল, আদর করে চুমোয় চুমোয় ভরিয়ে দিল ওকে। বনহুর মৃদু মৃদু হাসতে লাগল। নুরি যখন নূরের ঘুম ভাঙানোর জন্য ভীষণভাবে চেষ্টা করছে, তখন বনহুর বলল, সময় হলে নিজেই জাগবে, এখন ওকে ঘুমাতে দাও। নুরি আলগোছে বালিশে শুইয়ে দিয়ে নিষ্পলক নয়নে তাকিয়ে রইল নূরের মুখের দিকে। মনিরা বাসার চাকর নকিবকে ডেকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে নকিব, আমার নূর কোথায়? ওকে দেখছি না কেন? নকিব কাঁধের গামছাটায় চোখ মুছে নিয়ে তাকালো এদিক ওদিক, তারপর ফিসফিস করে বলল, বলতে মানা করে দিয়েছেন ডাক্তার সাহেব। নকিবের কথায় মনিরা ভীত হয়ে পড়ল। ওর বলার ভঙ্গি দেখে বুঝতে পারল নিশ্চয়ই তার নূরের কোনো অমঙ্গল ঘটেছে। আর্তকণ্ঠে বলল মনিরা, আমার কাছে লুকোচ্ছিস কেন? বল নকিব, আমার নূর কোথায়? কি হয়েছে তার? বল। নকিবের জামার খানিকটা অংশ চেপে ধরল মনিরা। নকিব না বলে আর পারল না। আপামনি, নূরকে কাল রাতে কে যেন চুরি করে নিয়ে গেছে। চিৎকার করে উঠল মনিরা, আমার নূরকে চুরি করে নিয়ে গেছে? পাশের ঘর থেকে ছুটে এলেন মরিয়ম বেগম এবং সরকার সাহেব। মনিরা তখন মাথা ঠুকছে খাটের সঙ্গে, নূর, নূর, আমার নূর। সবাই অনেক করেও মনিরাকে কিছু খাওয়াতে পারল না। সরকার সাহেব থানায় ডায়েরি করে দিয়ে এলেন। থানা অফিসার নতুন লোক, তিনি আশ্বাস দিলেন নূরকে খুঁজে বের করবার যথাসাধ্য চেষ্টা করবেন। এদিকে মনিরা যখন নূরের জন্য উন্মাদিনী, বনহুরের আস্তানায় তখন নুরি মণিকে নিয়ে মেতে উঠেছে। আনন্দে আজ সে আত্মহারা। মণি যতই কাঁদছে, আমার মার কাছে যাব, আমার মার কাছে যাব, নুরি ততই এটা ওটা খেলনা খাবার দিয়ে তাকে ভোলাতে চেষ্টা করতে লাগলো। বনহুর আনন্দে আপ্লুত হলো, নুরির মুখে হাসি ফুটছে। নুরি মণিকে নিয়ে দোলনায় দোল দিতে লাগলো, গান গাইতে লাগলো, ফুলের মালার মুকুট তৈরি করে মাথায় গলায় পরিয়ে দিতে লাগলো। নুরি মণিকে পেয়ে খুশিতে ডগমগ। মণি কিছুক্ষণের মধ্যেই কাঁদা ভুলে অবাক হয়ে নুরির কাণ্ডকলাপ দেখতে লাগলো। সেই ফাঁকে সরে পড়ল বনহুর। মনিরার হৃদয়ে ব্যথা দিয়ে বনহুর নূরকে চুরি করে এনেছে, বাপ হয়ে পুত্রকে হরণ করে এনেছে মায়ের বুক থেকে। শুধু নুরিকে খুশি করার জন্যই এ কাজ করেনি বনহুর। নুরির কাছ থেকে নিজেকে সরিয়ে রাখার এটা একটা উপায়। নুরি ভুলে থাকবে তার মণিকে নিয়ে। বনহুরের চলার পথে সে আর বাধা সৃষ্টি করবে না। নুরি যখন মণিকে নিয়ে মেতে আছে, তখন বনহুর রহমানকে সঙ্গে করে দরবার কক্ষে প্রবেশ করল। সেখানে রহমান ও তার অন্যান্য অনুচরদের সঙ্গে কিছু আলাপ আলোচনা হলো। রহমানকে আরও কিছু বলল বনহুর। রহমান মাথা দুলিয়ে সম্মতি জানালো। বনহুর একবার নিজের কক্ষে প্রবেশ করে স্বাভাবিক ড্রেসে সজ্জিত হয়ে নিল। স্যুট, প্যান্ট, টাই, মাথায় ক্যাপ পরে নিল সে। রহমান দরজার বাইরে এসে দাঁড়ালো। তার শরীরে সাধারণ ড্রেস। অদূরে অপেক্ষা করছিল তাজ আর দুলকি। বনহুর আর রহমান অশ্বদয়ের পাশে এসে দাঁড়ালো। বনহুর চেপে বসল তাজের পিঠে, আর দুলকির পিঠে রহমান। বন বাদর, জঙ্গল, মাঠ অতিক্রম করে এগিয়ে চলেছে বনহুর আর রহমান। বনপথ শেষ হতেই পথের বাঁকে দাঁড়িয়ে আছে তাদের মোটর কার। বনহুর আর রহমান নিকটে পৌঁছতেই ড্রাইভার আসন ত্যাগ করে নেমে দাঁড়ালো। বনহুর তাকে জিজ্ঞেস করল, যে ভদ্রলোকদ্বয়
হোটেল গুলবাগে ছিল তাদের সরানো হয়েছে? হ্যাঁ, সরানো হয়েছে। কিভাবে এ কাজ করলে মহসিন? সর্দার, অনেক কৌশলে তাদের সরিয়েছি। তাদের ড্রাইভারকে সরিয়ে আমি ড্রাইভার সেজে গাড়িতে বসেছিলাম। তারপর লোক দুজন বাইরের কোনো কাজে বেরুবে বলে তখনকার মতো গাড়িতে এসে বসলো। আমি জানতাম তারা এ শহরে নতুন, কাজেই পথঘাট তাদের তেমন চেনা নেই। সেই সুযোগে আমি তাদের আমাদের শহরের আস্তানায় নিয়ে গিয়ে বন্দি করে রেখেছি। সাবাস, বলল রহমান। বনহুর বলল, ওদের কোনো কষ্ট দাওনি তো? না সর্দার। এবার বনহুর আর রহমান গাড়িতে চেপে বসল। ড্রাইভ আসনে উঠে বসল মহসিন। শহরেও একটা গোপন বাড়ি ছিল বনহুরের। এ বাড়িখানা পূর্বের সেই বাড়িখানার চেয়ে অন্য ধরনের। শহরের প্রায় মাঝামাঝি কতগুলো দোকানপাট আছে, তারই পেছনে বাড়িটা। বাড়িখানার আশেপাশে আরও কতগুলো বাড়ি আছে, সেগুলোতে লোক বসবাস করে। কাজেই এই বাড়িখানা যে দস্যু বনহুরের একটা গোপন আস্তানা, এটা কেউ সন্দেহ করতে পারে না। এখানেও বনহুরের কিছু সংখ্যক অনুচর গুপ্তভাবে লুকিয়ে থাকে। অবশ্য একেবারে গোপনভাবে থাকে না, ছদ্মবেশে শহরে তারা ছড়িয়ে থাকে এখানে সেখানে। নানাভাবে এরা নানা ধরনের সংবাদ সংগ্রহ করে এবং সেভাবে কাজ করে। রহমান এদের দ্বারাই সংবাদ সংগ্রহ করতে পেরেছে হোটেল গুলবাগে নানা রকম অনাচার ও দুষ্কর্ম সংঘটিত হয়ে থাকে সেখানে। শুধু তাই নয়, বিদেশি লোকরা এখানে গোপনে নানা রকম ভেজাল ঔষধপত্র পরিবেশন করে থাকে। চোরের সঙ্গেই চোরের বন্ধুত্ব হয়। দুনিয়ার যত শয়তান আর দুষ্কর্মকারীর দলই এখানে আনাগোনা করে থাকে। মহসিন আর কয়েকজন অনুচর আজ যে লোক দুটোকে তাদের আস্তানায় আটক করেছে, তারা মারাত্মক ঔষধ ব্যবসায়ী। বাইরের দেশ থেকে নানা ধরনের বিষাক্ত ঔষধ এনে এদের হাতে তুলে দেয় এবং প্রচুর অর্থ নিয়ে যায় দেশ থেকে। কান্দাই শহরে এ ধরনের নানা ব্যবসায়ীর আমদানি হয়ে থাকে গুলবাগ হোটেলে। আজ দুজনাকে আটক করতে সমর্থ হয়েছে বনহুরের দল। লোক দুটির একজনের নাম ডক্টর হংকিং রাও, দ্বিতীয়জন ডক্টর মং লাও। এবার এরা প্রচুর বিষাক্ত এবং ভেজাল ঔষধ এনেছিল। মহব্বত খাঁ এসব ওষুধ রেখেছে, পরে শহরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে। ইতিমধ্যে হসপিটাল ও অনেক চিকিৎসা কেন্দ্রে বহু রোগী এসব ধরনের ঔষধ সেবনে এবং ইনজেকশনে মৃত্যুবরণ করেছে। সব সংবাদই বনহুরের কাছে এসে পৌঁছেছে, তাই বন আজ স্বয়ং বের হয়েছে এসবের সন্ধানে। বনহুর আর রহমানের গাড়ি এসে পৌঁছল তার শহরের গোপন আস্তানার সামনে। বনহুর আর রহমান নেমে পড়ল। ভেতরে প্রবেশ করতেই দুজন রাইফেলধারী অনুচর বনহুরকে অভিবাদন জানালো। বাড়িটা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে স্বাভাবিক ছিল না। পরপর কয়েকখানা ঘর পেরিয়ে একটা ছোট্ট উঠোন, তারপরই আর একটা বড় ঘর। ঘরটা সুন্দর করে সাজানো, কিছু সংখ্যক বই পুস্তক থরে থরে সাজানো আলমারিতে। এরই একটা আলমারির পেছনে রয়েছে গুপ্ত সিঁড়ি। বনহুর আর রহমান সহ মহসিন এই আলমারিটার পাশে এসে একটা স্থানে পা দিয়ে চাপ দিল। সঙ্গে সঙ্গে আলমারিটা একদিকে সরে গেল। ধীরে ধীরে বেরিয়ে এলো সুন্দর একটা সিঁড়ি পথ। বনহুর আর রহমান এ পথে অগ্রসর হলো, মহসিন পিছনে চলল। সিঁড়িটা বৈদ্যুতিক আলোতে আলোকিত রয়েছে। কোনো অসুবিধে হলো না বনহুর আর রহমানের। সিঁড়ি বেয়ে নিচে একটা কক্ষে এসে উপস্থিত হলো তারা। কক্ষটা বেশ বড়। কক্ষের মধ্যে বৈদ্যুতিক আলো জ্বলছে। একপাশে লোহার শিক পরিবেষ্টিত খানিকটা জায়গা। সে জায়গায় বন্দী রয়েছে দুজন ভদ্রলোক। লোক দুজনের চোখে মুখে দুর্ভাবনার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। দুখানা চেয়ারের সঙ্গে লোক দুজনাকে বেঁধে রাখা হয়েছে খুব মজবুত করে। বনহুর এসে দাঁড়ালো এদের সামনে। রহমান বলল, সর্দার, এর নাম ডক্টর হংকিং আর ওর নাম মংলও। বনহুর তীব্র চোখে
তাকিয়ে দেখছিল দুজনাকে। সে বলল, মহসিন বলল, সর্দার, এরা শুধু ঔষধের কারবারই করে না, নিজেদের কোম্পানিতে এরা নানা রকম ভেজাল বিষাক্ত ঔষধ তৈরি করে। দাঁতে দাঁত পিষে বনহুর বলল, অত্যন্ত লাভজনক ব্যবসা। বনহুর আর রহমানকে দেখে ডক্টর হংকিং রাও আর মংলাও খুশি হয়েছিল। মনে করেছিল মোহাম্মত আলীর লোকেরা। পর মুহূর্তে ভীতভাবে তাকাতে লাগলো ওরা বনহুর আর রহমানের দিকে। বনহুর বলল, রহমান, এদের আমার গুমঘরে নিয়ে চলো, সেখানে আমি কয়েকটা প্রশ্ন করব। বনহুর দাঁড়িয়ে রইল। রহমান ওদিকের একটা সুইচে চাপ দিল। সঙ্গে সঙ্গে কক্ষের মেঝেটা দুলে উঠল। তারপর মেঝেটা শাঁ শাঁ করে নেমে গেল কয়েক ফুট নিচে। বন্দিদ্বয় এবং রহমান ও বনহুর যেমন দাঁড়িয়েছিল তেমনই রয়েছে। মহসিনও আছে তাদের পেছনে দাঁড়িয়ে। বনহুরের আদেশে বন্দিদ্বয়কে লোহার শিক বেষ্টিত স্থান থেকে বের করে আনা হলো। বনহুর একটা আসনে উপবেশন করল। বন্দিদ্বয় সামনে দণ্ডায়মান। রহমান হাতে তালি দিতেই দুজন বলিষ্ঠ লোক এসে হাজির হলো। বনহুর ইঙ্গিত করতেই বলিষ্ঠ লোক দুজন ডক্টর হংকিং ও মংলাওয়ের সম্মুখে এসে দাঁড়ালো। লোক দুটির হাতে দুটো সুতীক্ষ্ণ লৌহদণ্ড। বনহুর বলল, ডক্টর দ্বয়, আমি যা জিজ্ঞেস করছি তার সঠিক জবাব দাও, নচেত ওই লৌহ শলাকা দিয়ে তোমার জিহ্বা ছেদন করা হবে। ডক্টর হংকিং এর মুখে কোনো ভীতভাব ফুটে না উঠলেও ডক্টর মংলাও এর মুখমণ্ডল বিবর্ণ হয়ে উঠল। বনহুর কিছু ভাববার অবসর না দিয়ে গর্জন করে উঠল, মোহাম্মত আলীর সঙ্গে কতদিন হলো তোমাদের যোগাযোগ? হংকিং কিছু বলবার আগেই মংলাও বলল, সত্য কথা বললে ছেড়ে দেবেন তো? বনহুর বলল, নিশ্চয়ই দেব। আর মিথ্যে বললে ওই লৌহ শলাকা দিয়ে তোমাদের জিহ্বা ছেদন করব। না না, আমাদের জিহ্বা ছেদন করবেন না, সব সত্য কথা বলবো, যা জিজ্ঞেস করবেন সব বলবো। ডক্টর হংকিং রক্তচক্ষু মেলে তাকাতে লাগলো মংলাওয়ের দিকে। রহমান এবার বলল, জবাব দাও, যা জানতে চাওয়া হলো। মংলাও কিছু বলতে যাচ্ছিল। হংকিং বলল, আমাকে বলতে দাও মংলাও। মংলাও যে কথা বলতে যাচ্ছিল তা আর বলা হলো না। বলল হংকিং, মোহাম্মত আলীকে আমরা চিনি না। গর্জে উঠল বনহুর, চেনো না? মোহাম্মত আলীর সঙ্গে তোমাদের যোগাযোগ নেই বলতে চাও? হ্যাঁ, আমরা তাকে চিনি না। আমরা অন্য কাজ উপলক্ষে তার হোটেলে উঠেছিলাম। বনহুর উঠে দাঁড়ালো। রহমান ইঙ্গিত করতেই লৌহ শলাকা হাতে বলিষ্ঠ লোকদ্বয় বনহুরকে কুর্নিশ জানিয়ে বিদায় গ্রহণ করল। সঙ্গে সঙ্গে হংকিং রাও ও মংলা বন্দী হল লৌহ আবেষ্টনীর মধ্যে। রহমান একটা মেশিনে চাপ দিল। সঙ্গে সঙ্গে মেঝেটা শাঁ শাঁ করে উঠে আসতে লাগলো ওপরের দিকে। কয়েক মিনিটের মধ্যে আগের স্থানে মেঝেটা এসে স্থির হলো। বনহুর আর রহমান বেরিয়ে গেল কক্ষ থেকে। মহসিন কৌশলে লৌহ দরজা বন্ধ করে দিল। বনহুর আর রহমান এবার গাড়িতে এসে বসল। রহমানকে লক্ষ্য করে বনহুর বলল, আমার ব্যাগটা গাড়ির মধ্যে আছে তো? হ্যাঁ সর্দার, আছে। হোটেল কক্ষে প্রবেশ করল বনহুর আর রহমান। এখন তাদের শরীরে ভিন্ন ড্রেস। বনহুরকে দেখলে ঠিক ডক্টর হংকিং রাও এবং রহমানকে ঠিক ডক্টর মংলাও বলে মনে হবে। বনহুর আর রহমান যখন হোটেল গুলবাগে এসে পৌঁছল, তখন হোটেলের দারোয়ান সালাম জানিয়ে বলল, সাহাব, आप लोग कहाँ गया था? हुजूर आप लोग का खातिर में बहुत परेशान हुआ। বনহুর আর রহমান কোনো কথা না বলে মোহাম্মত আলীর কেবিনে প্রবেশ করল। মোহাম্মত আলী তার নিজস্ব কামরায় ব্যস্তভাবে পায়চারি করছিল। ডক্টর রাও ও মংলাওকে দেখে মোহাম্মত আলী থমকে দাঁড়িয়ে বলল, আপনারা কোথায় ডুব দিয়েছিলেন বলুন তো?
এত রাত হলো, আপনাদের টাকা পয়সা চুকিয়ে দিয়ে বাসায় যাব। আমার মেয়ে পারভিনের অসুখ কিনা? বনহুর ইতিপূর্বে ডক্টর হংকিং রাওয়ের কণ্ঠস্বর নকল করে নিতে সক্ষম হয়েছিল। মাথার ক্যাপটা আর একটু সামনে টান দিয়ে বলল, একটা বিপদে পড়েছিলাম, বেঁচে গেছি। মহব্বত আলী আশ্চর্য হলো। বিপদ? কি বিপদে পড়েছিলেন আপনারা? দস্যু বনহুর আমাদের সন্ধান পেয়েছে, আমরা এই হোটেলে আছি। দস্যু বনহুর? হ্যাঁ, দস্যু বনহুর, সেই আমাদের আটক করেছিল। অতি কষ্টে পালিয়ে আসতে সক্ষম হয়েছি। বলেন কি, দস্যু বনহুর তাহলে? হ্যাঁ, তার আবির্ভাব ঘটেছে। মংলাও বেশি রহমান বনহুরের কথায় খুশি হতে পারল না, কারণ এই কথাটা বলায় দেশবাসী আবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। তাছাড়া পুলিশ মহলেও সাড়া পড়ে যাবে। বনহুর এখন তবু ছদ্মবেশে শহরের নানা স্থানে বিচরণ করে বেড়াচ্ছে। তখন রাতের অন্ধকার ছাড়া আর উপায় থাকবে না। কিন্তু সর্দার যা ভালো বুঝবে তাই করবে। রহমান উসখুস করছিল। বনহুর তার পায়ে মৃদু আঘাত করল। কাজেই আজ রাতের প্লেনেই আমরা কান্দাই ত্যাগ করতে চাই। বনহুর বারবার ভীতভাবে বাইরের দরজার দিকে তাকাতে লাগলো। মহব্বত আলী বলল, তাহলে তো ভয়ঙ্কর কথা। দস্যু বনহুর যদি আপনাদের কিছু নিয়ে থাকে, তাহলে আমার হোটেল অবধি ধাওয়া করবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই তো আমার মনে হচ্ছে। আসুন, আপনাদের টাকা পয়সা সব গুছিয়ে নিন। চলুন, আর মোটেই বিলম্ব করতে পারছি না। মহব্বত আলী হংকিং বেশি বনহুর এবং মংলাও বেশি রহমান সহ পাশের কামরায় গেল। এই কক্ষেই ঔষধের বাক্সগুলো থরে থরে সাজানো ছিল। মহব্বত আলী যখন টাকার ব্যাগটা হংকিং রাওয়ের হাতে তুলে দিচ্ছিল, তখন হংকিং বেশি বনহুর চারদিকে এক নজর দৃষ্টিটা বুলিয়ে নিল। টাকার ব্যাগ হাতে নিয়ে বনহুর দরজার দিকে পা বাড়ালো। মহব্বত আলী বলে উঠল, আপনাদের সুটকেস এবং বেডিংপত্র রইল যে? হংকিং রাও বলল, যেতে দিন ওসব। দস্যু বনহুর যদি এসে পড়ে, তাহলে প্রাণ নিয়ে পালানো মুশকিল হবে। হংকিং বেশি দস্যু বনহুর আর মংলাও বেশি রহমান গাড়িতে চেপে বসল। হোটেলের দরজায় দাঁড়িয়ে মহব্বত আলী হাত নেড়ে তাদের বিদায় সম্ভাষণ জানালো। আবার আসবেন তো? বনহুর ড্রাই আসন থেকে বলল, অচিরেই আবার দেখা হবে বন্ধু। গাড়ির শব্দে আর কিছু শোনা গেল না। পেছনের সিটে বসে রইল রহমান। সরকারের কাণ্ডকলাপ দেখতে লাগলো নির্বাক নয়নে। শহরের পথ ধরে বনহুরের গাড়ি উল্কা বেগে ছুটে চলল। মরিয়ম বেগম চমকে উঠলেন। শুনতে পেলেন মনিরার কক্ষে একটা চাপা অতি পরিচিত কণ্ঠস্বর। মরিয়ম বেগমের চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি কান পেতে চুপ করে রইলেন। পাশের ঘর থেকে ভেসে এলো আবার, মনিরা, মনিরা, আমি এসেছি মনিরা। মনিরার কণ্ঠস্বর, কে কে তুমি? ওগো, তুমি এসেছ? সঙ্গে সঙ্গে মনিরার কান্নার শব্দ শোনা গেল। পর মুহূর্তেই ক্রন্দনরত কণ্ঠে মনিরা বলল, আমার নূর নেই, কে তাকে চুরি করে নিয়ে গেছে, আমার নূর নেই। নীরব নিস্তব্ধ বনহুর, কোনো কথা বলল না সে। মনিরা স্বামীর বুকে মাথা ঠুকতে লাগলো, আমার নূর নেই, ওকে কারা চুরি করে নিয়ে গেছে। এতক্ষণ পর কথা বলল বনহুর, মনিরা, এত ভেঙে পড়লে চলবে কেন? নূর তোমার সন্তান, কেউ তাকে চুরি করে গিয়ে নিয়ে রাখতে পারবে না। একদিন সে ফিরে আসবে তোমার পাশে। আমি কোনো কথা শুনতে চাই না। বলো, আমার নূরকে তুমি খুঁজে এনে দেবে? ওগো বলো। বনহুরের জামার কলার চেপে ধরে মনিরা। বনহুর গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, মনিরা, একটা কথার জবাব দাও আমাকে। বলো, কি বলতে চাও? তুমি নূরকে চাও না আমাকে? চিত্রাপিত্তের ন্যায় মনিরা স্বামীর মুখের দিকে তাকায়।